গুড মর্নিং টু দ্য ডে 2। আর যেরকমটা আপনারা কালকে দেখেছেন যে আমরা ছিলাম অযোধ্যায়, চলে এসেছিলাম রাত্রে কালকে মহাকুম্ভ স্নানের পর। তো আজকে আমরা অযোধ্যায় চলে এসেছি এবং ডান এক সেকেন্ড গাড়িটা পাবো। আমরা অ্যাকচুয়ালি এই হোটেলটায় ছিলাম, হোটেল সিলভার ক্লাউড ইন। তো ডিসেন্ট হোটেল ছিল, তো গাড়ি পার্কিং আছে, তো পার্কিং থেকে গাড়িটা সিম বের করতে গেছে। আর টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে। কেন আজকে আমরা ভগবান রামলালার দর্শনের জন্য যাচ্ছি। আমরা অযোধ্যায় এসেছি, বহু ঘাত প্রতিঘাতের পর আজকে আমাদের এই রাম মন্দিরটা স্থাপিত হয়েছে। তো সেই রাম মন্দির দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। টুপিটা আমার টুপিটা নিয়ে আমার গাড়ি এসে গেছে, চলুন মালটা লোড করি। রাম মন্দির এখান থেকে প্রায় 5 কিলোমিটার, রাম মন্দিরে যাই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের রামলালার জন্মভূমি দেখতে। সো আজকে সেকেন্ড ডে স্টার্ট করব ভগবান শ্রী রামের নাম নিয়ে। বলো জয় জয় শ্রীরাম। চলো। প্রয়াগরাজে মহাকুম্ভ হওয়ার জন্যে আর মহাকুম্ভ থেকে প্রায় 174 কিলোমিটার ডিস্টেন্সে অযোধ্যা হওয়ার জন্যে এখানেও মোটামুটি দর্শনার্থীদের ভিড় বা তীর্থযাত্রীদের ভিড় বলতে পারেন ভালোই আছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে ঘড়িতে সময় 6:30। অযোধ্যায় নির্মিত হচ্ছে ভব্য রাম মন্দির। এটি হিন্দু ধর্ম ও সংস্কৃতির একটি মহৎ নিদর্শন হিসাবে দাঁড়াবে। নগর শৈলীতে তৈরি হচ্ছে এই মন্দিরটি, যা বক্ররেখাযুক্ত শিখর ও জটিল খোদাই দ্বারা চিহ্নিত। মন্দির কমপ্লেক্স 70 একর জুড়ে বিস্তৃত। মূল মন্দির 2.77 একর জুড়ে অবস্থিত। মন্দিরটির দৈর্ঘ্য প্রায় 380 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট হবে যখন এটা সম্পূর্ণ সমাপ্ত হবে। মূল কাঠামোর জন্যে রাজস্থান থেকে বানসি পাহাড়পুর গোলাপি বালুকা পাথর ব্যবহার করা হচ্ছে এবং ভিত্তিপ্রস্তরের জন্যে গ্রানাইট পাথর ব্যবহার করা হচ্ছে। সূক্ষ্ম ইনলে কাজের জন্যে সাদা মকরানা মার্বেল এবং রঙিন মার্বেলের ব্যবহার করা হচ্ছে। মন্দিরটিতে 392টি স্তম্ভ ও 44টি দরজা রয়েছে, যা অত্যন্ত সুন্দর কারুকাজ প্রদর্শন করে। ঠিক 1 কিলোমিটার আগে গাড়িটি পার্কিং করে আমরা টোটোয় করে চলে এলাম রাম মন্দিরের কাছে। তো এখানে দারুণ অ্যাটমসফিয়ার আর প্রচুর সেলসম্যান আছে যারা ফটো প্রসাদ সব আপনাকে দেবে। তো আগে আমরা মন্দির দর্শন করি, তারপর দেখছি। তো গাড়িটা পার্কিং করে দিয়েছি, পার্কিং করে টোটোয় করে যেতে হয়, এখানে আসতে হয় দাদা। তো চলুন, এসেছি। আজ গাড়িটা অনেকটা আগে পর্যন্ত হয়তো ঢুকতে দিচ্ছে না, হয়তো গাড়ির চাপ হয়ে গেছে। তো চলুন। মূল মন্দিরটি এখান থেকে শুরু হয়। মন্দিরের 392টি স্তম্ভের মধ্যে এটি একটি এবং 44টি দরজা আছে, যা অত্যন্ত সুন্দর কারুকার্য প্রদর্শন করে। মন্দিরের 3টি তল বিশিষ্ট, প্রতিটি তলের উচ্চতা 20 ফুট। প্রথম তলার মন্দিরটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য রাখা আছে এবং আলাদা 5টি মণ্ডপও থাকবে, মানে হল যাকে বলে। মূল মন্দির, যা গর্ভগৃহ নামে পরিচিত, সেখানে রামলালা ভগবান রামের শিশুরূপ মূর্তি থাকবে। এই কমপ্লেক্সে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু, ব্রহ্মাকে উৎসর্গীকৃত ছোট ছোট মন্দিরগুলো থাকবে। এই ভিডিওটির মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া যে ভিতরে আপনার কী কী পরিষেবা আপনারা পাবেন। রামলালার ফটো তো মোবাইলে তোলা যাবে না, যেহেতু মোবাইল অ্যালাউড নয়। বাদ বাকিগুলো আপনাদের অবশ্যই বলে হেল্প করবো, দেখতে থাকুন। দিয়েছি, বাট এখন মোবাইল দিতে হবে, লকারে ডিপোজিট করতে হবে। মোবাইলটা ডিপোজিট করি। সো আমাদের দর্শন কমপ্লিট, আর আমরা একদম রামলালার কাছে দেখে চলে এলাম, বাট ওখানে মোবাইল অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না। আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই অযোধ্যা আসুন। এখনও কনস্ট্রাকশান চলছে, বাট মানে দারুণ অর্গানাইজড, খুব অর্গানাইজড এখানকার ব্যাপারটা। হ্যাঁ, মন ভরে যাবে। আর লকারের ফেসিলিটি থেকে আপনার জুতো টুতো থাকার কোনো অসুবিধা নেই সব ক্ষেত্রে। এই হচ্ছে আপনার রেস্টিং এরিয়া, যেখানে আপনারা রেস্ট করতে পারেন, টয়লেট পাবেন। এই হচ্ছে লকার ফেসিলিটি, এখানে সব জায়গায় পেয়ে যাবেন। দেখুন প্রচুর লকার আছে। আচ্ছা, এখানে আপনি ডিপোজিট করে যেতে পারেন আপনার মোবাইল এবং ভ্যালুয়েবল আর্টিকেলসগুলো। আচ্ছা, তো এখানে রামলালা থাকলে তো হনুমানজি থাকবেই। আর এই যে কাউন্টারগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটি হচ্ছে আপনার জুতো রাখার জন্য। এতটা অর্গানাইজড আছে যে আপনার কোনো অসুবিধা হবে না এবং এগুলি সবই বিনামূল্যে আপনি পরিষেবাগুলি পাবেন। আমাদের দর্শন কমপ্লিট, আর এখানে রাম কথা হচ্ছে। তো আমরা এবার যাব হনুমানগড়ি দেখার জন্য যাব। জনপ্রতি 20 টাকা খরচ করে আপনি এই গাড়ি
পেয়ে যাবেন এবং এখানে সরজু নদী, হনুমান গাড়ি যে কোনো জায়গায় আপনাকে নামিয়ে দেবে। তো এই জায়গাটায় গাড়ি অ্যালাউড নাই, তাই সবাই পায়ে হেঁটে বা ওই ব্যাটারি চালিত গাড়িতেই যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখে যাচ্ছে, এবার ফ্যামিলিকে নিয়ে আসা যায়। আমরা বিখ্যাত লতা মঙ্গেশকর চক পেরিয়ে এগিয়ে চললাম সরজু নদীর দিকে। রামলালার জন্মস্থানের পাশ দিয়ে বয়ে চলা এই সরজু নদী উল্লেখ আমরা রামায়ণেও পাই এবং এই রিভারের বা এই নদীর গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মের ক্ষেত্রে বিশেষত প্রচুর রিলিজিয়াস ফেস্টিভ্যাল একে কেন্দ্র করে হয় এবং এই প্রাচীন নদী প্রচুর ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তো আমরাও আজ এই নদীকে চাক্ষুষ দর্শন করে নিজেদের ধন্য মনে করছি। আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন, লাইনটা প্রচুর দূর পর্যন্ত গেছে। শ্রী বজরংবলীর ধাম হনুমানগড়িতে আজকে আমরা এসেছি বজরংবলীর দর্শনের জন্যে। সো মোটামুটি এই কটা অযোধ্যার বিখ্যাত জায়গা আমরা দেখতে পেলাম একদিনের মধ্যে। তো আপনারাও যদি আসেন এই ছোট ট্রিপে আপনারা মোটামুটি কিছু ইম্পর্টেন্ট জায়গা দেখতে পারেন। আর অযোধ্যা থেকে এবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটাও একটি রিলিজিয়াস স্পট বটে। তো আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানান যে আমরা কোথায় যাচ্ছি। আর চলুন এই জাম কাটিয়ে অযোধ্যা শহরের ঐতিহাসিক গুরুত্ব মনে করতে করতে এগিয়ে চলি। শ্রী রামলালার এই পবিত্র জন্মভূমিকে ছেড়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর ওয়েদার আজকে খুব সুন্দর আছে, তো চলুন এগিয়ে যাওয়া যাক। তারপর দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। এই যে সুসিমের অফিস থেকে ফোন আসার পর অবস্থা। আমরা যে রেস্টুরেন্টে নেমেছি, সুসিম ওর পাশেই পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে আছে, সেখান দিয়ে ভাবছে বেরিয়ে যাবে। সেটা সম্ভব নয়। সুসিমের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়ে গেছে। রাহুল ডাল কখন দেবে? এই দেখো রাহুলদার পেটাই পরোটা কাল দেখেছিলে, আজকে দেখছো রাহুলদার ভাত। মুন্নার মূলো তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। দুপুরের লাঞ্চ তো ভারী লাঞ্চ হয়ে গেছে। আমরা এখানে এসেছিলাম এই রেস্টুরেন্টে, এখানের যিনি ওনার আছেন তিনি তো দারুণ ব্যবহার, আর উনি ক্রিকেটারও বটে। তো ওনার সাথে কথা হলো সেই ভাইয়ের সঙ্গে, তো হি ইজ ভেরি গুড অ্যান্ড জেন্টলম্যান। তো ইনি আমাদেরকে ভালো হেল্প করেছেন, আর সেই জন্য আমাদেরও ফুড কোয়ালিটি এবং সার্ভিস দেখে মনে হয়েছে যে এটা রেকমেন্ড করার মতো, তাই আপনাদের রেকমেন্ড করলাম। এখানে আসতে পারেন। জাস্ট আপনার যদি আপনারা টুয়ার্ডস প্রয়াগরাজ থেকে আসেন তাহলে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ঢোকার আগে পড়বে, বা যদি ওদিক থেকে আসেন পূর্বাঞ্চল, যদি বেনারসের দিকে যান ফ্রম অযোধ্যা, তাহলে আপনার পূর্বাঞ্চলের পরে পড়বে। তো লোকেশানটা দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে নেবেন। সো ফাইনালি লাঞ্চ ব্রেকের পর আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। আর আমাদের ডেস্টিনেশন ফ্রম প্রয়াগরাজ টু অযোধ্যা ছিল। এখন অযোধ্যা থেকে যাচ্ছি নেক্সট একটি রিলিজিয়াস স্পটে। তো আই গেস বেশিরভাগ লোকই গেস করতে পারবেন, তো কমেন্ট বক্সে জানান যদি গেস করতে পারেন। আর ততক্ষণ এগিয়ে যাওয়া যাক। এটাও বলে দিই, প্রয়াগরাজ বা অযোধ্যা থেকে 220 কিলোমিটারের মতো। আর দেখছেন আমার প্যাসেঞ্জার সবাই ঘুমিয়ে কাত, কিন্তু আমাকে ঘুমোলে হবে না, সজাগ প্রহরীর মতো এদেরকে নিয়ে ডেস্টিনেশনে পৌঁছতে হবে।